বনলতা সেন কাব্যগ্রন্থের অন্তর্গত শিকার কবিতায় কবি জীবনানন্দ দাশ রাত্রি শেষে ভোরের অরণ্য প্রকৃতির অনাবিল সৌন্দর্যের অপূর্ব লেখচিত্র এঁকেছেন। এ যেন কথা দিয়ে ক্যানভাসে আঁকা ছবি। কবিতাটির সূচনা হয়েছে একটি শব্দের মাধ্যমে, ভোর, এবং সেই ভোর পরিবেশিত হয়েছে বনের রূপ আর রং সহযোগে। আকাশ থেকে রঙের বর্ণনা শুরু। আকাশের রং ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল নীল। ঘাসফড়িং অবশ্য ঘন সবুজ, কিন্তু ভোর পরিপূর্ণভাবে হয়নি বলে তাকে ঈষৎ কালচে নীল বলে মনে হয়। আবার ঘাসের রং এবং টিয়ার পালকের মতো সবুজ পেয়ারা নোনার সবুজের সঙ্গে মিশে সব একাকার হয়ে আকাশ এখন কোমল নীল। আলো এখনো ভালো করে ফোটেনি বলে আকাশে একটি নিঃসঙ্গ তারা জ্বলছে। এই নিঃসঙ্গ নক্ষত্র প্রসঙ্গে দুটি উপমান ব্যবহৃত হয়েছে। দুটি রূপ, রং, প্রেম ও যৌনতার সঙ্গে যুক্ত। এই নক্ষত্র পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো। বাংলার শান্ত গোধূলির অপরূপ রংরূপ সদ্য বিবাহিত একটি গ্রাম্য মেয়ের সলজ্জ প্রথম প্রেম ও যৌন বিহ্বলতার সঙ্গে যুক্ত হয়ে মদির রঙিন হয়ে উঠল। ভোরবেলাকার নক্ষত্রটি এই রকম। কবির ভাষায় আকাশের রং ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল নীল। চারিদিকের পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। একটি তারা এখনও আকাশে রয়েছে, পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো। দ্বিতীয় উপমাটি মতির যৌনগন্ধি, রঙিন ও দুরান্নই। হাজার হাজার বছর অতীতের এক রাতে কবির মিশরীয় নাগরিক প্রেমিকা তার বুকের থেকে সাদা মুক্তো ছিঁড়ে এনে কবির নীল মদের গ্লাসে রেখেছিল। সাদা আর নীলের বৈপরীত্য, রাত্রির রং, রক্তাক্ত হৃদয়ের প্রতীক, বুকের মতো সাদা মুক্তো, এসব রঙই মদের উল্লেখে মদিরতর হয়ে উঠেছে। আকাশের তারাটি মুক্তোর মতো এখনও জ্বলছে। প্রকৃতপক্ষে ব্যাপক কোনো ধ্বংসযজ্ঞ বর্ণনার পূর্বে ভোরবেলাকার রং ও সৌন্দর্য নিয়ে কবি এক রূপের খেলা বর্ণনা দিলেন। কবির ভাষায়, কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তো আমার নীল মদের গেলাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে, তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। একজন ইমপ্রেশনিস্ট কবির মতোই জীবনানন্দের এই কবিতায় রঙের বর্ণনা এবং উল্লেখ আরও অনেক জায়গায় রয়েছে। যেমন হিমের রাত্রে শরীর রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। মোরগ ফুলের মতো নীল আগুন, শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে এখনও আগুন জ্বলছে তাদের। সূর্যের রং আর সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর, হয়ে গিয়েছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশের ময়ূর সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। এখানে তিনটি রঙের কথা বলা হয়েছে। প্রথমত দেশওয়ালিদের জ্বালানো আগুন, যা সারা রাত মোরগ ফুলের মতো নীল শিখায় জ্বলেছে। ভোরের আলো ফোটার জন্য তা কিছুটা স্তিমিত। এই স্তিমিত আগুনের রং নিয়ে একটি চমৎকার উপমা কবি দিয়েছেন, রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। এই রং কিছুটা মলিন, বিষণ্ণ, বেদনাতুর, উদ্যমহীন। কবি বা পাঠকের অপূর্ণ উদ্যমহীন আকাঙ্ক্ষা বা বাসনার প্রতীক এই রং। তারপরেই, অর্থাৎ দ্বিতীয়ত, সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। এখানে নিশীথ শীতলতায় গাছের পাতায় পাতায় জমে থাকা শিশির বিন্দু এবং হিম ভেজা আকাশে উদিত নবারুণের রঙের বিচিত্র খেলার যেন ঝিলমিল করা এক অপরূপ রূপমাধুরী ধরা পড়ে। কবিতার দ্বিতীয় অংশে অরণ্যের নির্মম ছবি থাকলেও দ্বিতীয় অংশে যে ভোরের বর্ণনা রয়েছে তা জীবন সংগ্রামে টিকে থাকতে চাওয়া এক বাদামি হরিণের প্রকৃতির সঙ্গে নিজেকে মিশিয়ে দেওয়ার কাহিনী। এখানেও চমক লাগিয়ে দেওয়ার মতো বিভিন্ন রং রয়েছে, যেমন বাদামি হরিণ, কচি বাতাপি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস, ভোরের মতো বিস্তীর্ণ উল্লাস, সূর্যের সোনার বর্ষার মতো এই রঙের সমারোহের মধ্যেই হরিণ নেবে এলো নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে। চিতাবাঘিনীর হাত থেকে সারা রাত বেঁচে থেকে এখন শরীরকে স্রোতের মতো আবেগ দিতে গিয়ে সে যেন স্রোত হয়ে উঠল। অন্ধকার সমস্ত রঙের অনুপস্থিতি। মাতৃগর্ভের সেই অন্ধকার জরায়ু থেকেই সে যেন জেগে উঠল গড়িয়ান জীবনের রোদের মধ্যে। রৌদ্রের প্রতীকরূপ এখানে সূর্যের সোনার বর্ষা শব্দগুচ্ছ ব্যবহৃত। আবার জীবনের স্বাদ, সৌন্দর্য, সাহস ও যৌবনের প্রতীক এই রৌদ্র।
পরবর্তী বক্তব্যে প্রবেশ করার জন্যই কবি তৃতীয় স্তবকে ১৩ পংক্তিতে রঙের সমারোহের আয়োজন করেছেন। তারপর একটা অদ্ভুত শব্দ, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল, আগুন জ্বলল আবার, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরানো শিশির ভেজা গল্প, সিগারেটের ধোঁয়া, টেরিকাটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, হিম, নিষ্পন্দ নিরপরাধ ঘুম। নাগরিক মানুষের বিকৃত ক্ষুধার ফাঁদে পড়ে প্রাণবন্ত হরিণটি নিথর মাংসপিণ্ডে রূপান্তরিত হয়েছে উগ্র আধুনিক মানুষের লালসার শিকার। এই সমাপ্তিসূচক পংক্তিতেও শিকার পর্ব তার রঙের ঔজ্জ্বল্য হারায়নি। নদীর জল এখানে হরিণের রক্ত মিশে মচকা ফুলের মতো লাল। নতুন করে জ্বলে ওঠা আগুনে উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে আসে। উজ্জ্বল রঙে আঁকা পারিপার্শ্বিকের মধ্যে যে হৃদয়হীন হত্যাকাণ্ড ঘটালো সিগারেট খাওয়া টেরিকাটা মানুষের মাথা, জীবনানন্দ নিষ্ক্রিয় নৈবেক্তিক ভঙ্গিতে তা ফুটিয়ে তুললেন। শিকার কবিতায় হরিণকে কেন্দ্র করে যা ঘটল সেই একই রকম নিষ্কম্প নিরপরাধ আঙুলে হয়তো মানব হত্যাও সংঘটিত হয়। এ কবিতা যেন তারই আভাস দেয়। না হলে জীবনানন্দ জীবনের প্রতীক এমন কবিতা লিখবেন কেন? কবিতাটির নামকরণ কবিতাটির ভাববস্তুর সঙ্গে সঙ্গতি রেখেই করা হয়েছে। কবিতার প্রারম্ভে কবি লাবণ্যময়ী ভোরের প্রকৃতির অনাবিল সৌন্দর্যের বর্ণনা দিতে বলেছেন, ভোরের আকাশের রং ঘাসফড়িংয়ের মতো নীল, আর পেয়ারা ও নোনা গাছের পাতা টিয়ার পালকের মতো সবুজ আভা মেশানো। অর্থাৎ প্রকৃতি যেন তার অমলিন স্বাভাবিকত্ব খুঁজে পেয়েছে। আকাশে থাকা একটি তারা সলজ্জ, আবার একই সঙ্গে উজ্জ্বল, অনেকটা বাসর জাগা কনে বউটির মতো। দেশওয়ালিদের শরীরকে গরম রাখার জন্য জ্বালানো আগুন ভোরের আলোয় তার উজ্জ্বলতা হারিয়ে গেছে রোগা শালিকে হৃদয়ের বিবর্ণ ইচ্ছের মতো। বরং সকালের আলোয় শিশিরের ছোঁয়ায় চারিদিকের বন ও আকাশে ঝিলমিল করতে থাকছে। এই পরিবেশে আত্মপ্রকাশ ঘটেছে এটি সুন্দর বাদামি হরিণের, যে সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচাবার জন্য রাতের অন্ধকারে বন থেকে বনান্তরে ছুটে বেরিয়েছে। ভোরের আলোয় নিশ্চয়তা পেয়ে হরিণটি কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে খেয়েছে, আর রাত জাগার ক্লান্তি দূর করার জন্য নদীর শীতল জলে গা ভাসিয়েছে। কিন্তু শিকারীর বন্দুকের গুলি হরিণের সব বাসনার অবসান ঘটায়। তারপর আবার আগুন জ্বলে ওঠে হরিণের সুস্বাদু মাংস রান্না করার জন্য। টেরিকাটা কয়েকটা মানুষ সিগারেটের ধোঁয়া উড়িয়ে ঘাসের বিছানায় বসে পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি ঘটায়। নাগরিক সভ্যতার বিকৃত বাসনা মেটাতে গিয়ে হরিণ ডুবে যায় নিষ্পন্দ নিরপরাধ ঘুমের মধ্যে। এখানে ঘুমকে নিরপরাধ বলা হচ্ছে কারণ ঘুমের মধ্যে কেউ কখনো অপরাধ করতে পারে না। তাহলে দেখা যাচ্ছে ভোরের আলোয় শিকারীর বন্দুকের গুলিতে শুধু হরিণ শিকার হয়নি, বরং ভোরের আলোয় অনন্য প্রকৃতির শান্ত সমাহিত সৌন্দর্য হৃদয়হীন বর্বর যান্ত্রিক সভ্যতায় খুন হয়েছে, যার মূলে রয়েছে আধুনিক মানুষের অদম্য লালসা ও পৈশাচিক নির্মমতা। তাই বলা যায় শুধুমাত্র বিষয়বস্তুর নাটকীয় রূপান্তরের জন্যই নয়, বরং অন্ধ মানব সভ্যতার হৃদয়হীনতার ব্যঞ্জনা কবিতাটির নামকরণকে সঙ্গতিপূর্ণ করে তুলেছে। অর্থাৎ এখানে একই সঙ্গে যেমন হরিণের হত্যা হচ্ছে, তেমনি একটা শান্ত সরল নিষ্পাপ প্রকৃতিরও কিন্তু হত্যা করছে এই উগ্র আধুনিক মানুষেরা। এটাই এই শিকার কবিতার নামকরণের তাৎপর্য।